কে তুমি? আমার রুমে কি করে ঢুকলে তুমি? হাউসকিপিং, এক্ষুনি ম্যানেজারকে ফোন করে কাজ থেকে বার করে দেবো। সরি রতন স্যার, অ্যাকচুয়ালি আপনার রুমের ফায়ার অ্যালার্ম হঠাৎ করে বেজে উঠলো, তাই আমি দেখতে এলাম সব কিছু ঠিক আছে কিনা। আমি দরজাটা নক করেছিলাম কিন্তু আপনি হয়তো ঘুমোচ্ছিলেন তাই খুললেন না, ওই জন্য আমি মাস্টার কি ইউজ করে ভেতরে ঢুকলাম। আর ইউ ফাইন? হ্যাঁ, ফাইন, গো। শোয়ার পরে ওই মাথায় যন্ত্রণা কেন হচ্ছে? ডাবল শট কফি নিতে হবে একটা। হ্যাঁ আলিশা, কাজ হয়ে গেছে। গ্রেট জব। এখন তাড়াতাড়ি ওখান থেকে বেরো, হোটেলের অ্যাকচুয়াল স্টাফ 5 মিনিটে ওখানে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, বাই। রতন স্যার, রতন রতন স্যার, দরজা খুলুন। রতন রতন স্যার! স্যার, একটা কাজ কর, মাস্টার কি দিয়ে দরজাটা খোল। রতন স্যার, রতন স্যার! রতন স্যার! যার খুন হয়েছে তার নাম কি? স্যার রতন বাবু আমাদের রেগুলার কাস্টমার, আর উনি খুব বড় ফিজিসিস্টও ছিলেন। ফিজিসিস্ট? হ্যাঁ স্যার। তার মানে ফিজিক্সে এক্সপার্ট উনি? হ্যাঁ স্যার। কটার সময় হয়েছে এসব? স্যার এই মোটামুটি সকাল 6:30টার সময়। দেখি সরে যান, সরে যান, সরে যান। সরে যান বলছি, প্লিজ সরে যান একটু। মাই গড, মাই গড, এর বুকের মধ্যে তো ডাট ঢুকে আছে। যদি ওর মৃত্যু মাইক্রোভেন ব্লাস্ট করে হয় তাহলেই 1, 2, 3, 4, 6টা ডাট এর শরীরে এলো কি করে? স্যার মাইক্রোওয়েভ ব্লাস্ট হয়নি, এখানে তো বন্দুক রাখা আছে। আগে থেকে ডাট বন্দুকের সঙ্গে ফিক্স করা ছিল। স্যার মনে হচ্ছে এই রতনকে মারার জন্য ভালো প্ল্যান করা হয়েছিল। কি ম্যানেজার, খবর রাখেন আপনার হোটেলে কি হচ্ছে? আপনার হোটেলের গেস্টকে কেউ মারার চেষ্টা করেছে মাইক্রোওয়েভে এই ডাট লাগিয়ে। স্যার আমি নিজেই সারপ্রাইজ যে এসব কি হচ্ছে। এখানে তোমার হোটেলের রুমে একটা মার্ডার হয়েছে, এর জবাবদিহি তো এই হোটেলকেই করতে হবে, আর তোমাকেও। কিন্তু স্যার আমায় এটা বলুন, আমরা আমাদের কাস্টমারদের কেন মারবো? জয়া, জয়া তুমি বলো না স্যারদের। স্যারের চেক ইন করার আগে তুমি রুমটা ভালো করে দেখেছিলে না? হ্যাঁ স্যার। স্যার জিজ্ঞেস করুন নাকি। স্যার কাল রাত 11টার সময় উনি চেকিং করেছিলেন স্যার, আর 10:30টার সময় আমি নিজে চেক করেছিলাম সবকিছু ঠিক আছে কিনা, আর তখন মাইক্রোওভেনের ভেতর কোনো ডাট ছিল না স্যার। স্যার অর্ধেক খাওয়া পিৎজা স্যার। আরে এটা তো, আচ্ছা আপনাদের এখানে কি বাইরের খাবার অ্যালাউ করা হয়? স্যার অ্যালাউড তো সেভাবে নয়, কিন্তু রতন স্যার তো আমাদের রেগুলার কাস্টমার, তাই কোনো স্টাফ বোধহয় হতে পারে। এই স্টাফটা কে ছিল যখন এই পিৎজা রুমের ভেতরে নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, কি হলো? আমাদের প্রশ্ন শুরু হতেই তোমরা চুপ করে গেলে। সিসিটিভি ফুটেজ দেখতে চাই, রাত্রি 10:30 থেকে সকাল 6টা পর্যন্ত যা কিছু ঘটেছে সেটা 7.5 ঘন্টার মধ্যেই হয়েছে। ওই দেখো, 10:30টার সময় রতনবাবুর রুমে গিয়েছে, 11:15টায় বাইরে এসেছে, 15 মিনিট। এগারোটা বেজে 11 মিনিটে এই রতন রুমের মধ্যে ঢোকে। একটু ফরওয়ার্ড করো তো।
রাত্রি 11:30টার সময় এ এসেছিল রতনের সঙ্গে দেখা করতে। আরে 5 মিনিটের মধ্যেই চলে আসলো। দেখে মনে হচ্ছে খুব রেগেও আছে। ইনি কে? স্যার এ অমিত বাবু, রতন বাবুর ভাই। প্রথমবার এসেছিল হোটেলে। রতন বাবু তো দেখাই করতে চাইছিলেন না এনার সাথে, কিন্তু ইনি তো জোর করে রুমে ঢুকে গেছিলেন। আচ্ছা, তার মানে এই পিৎজা এইভাবেই রুমের মধ্যে গিয়েছিল। ফরওয়ার্ড করো তো, ফরওয়ার্ড করো। এই বেরোলো, স্টপ। 2টোর সময়, ও 12:30টার সময় ও পিৎজা নিয়ে ঢোকে আর 2টোর সময় বেরিয়ে আসেন। এই মহিলা কে? হ্যাঁ, স্যার এনার নাম সমিতা। ইনি রতন বাবুর খুব কাছের বন্ধু। প্রায় প্রত্যেক উইকেন্ডেই উনি দেখা করতে আসেন। সমিতা খুব কাছের বন্ধু, রাত্রি 12:30টার সময় আসে পিৎজা নিয়ে। রতনকে শেষ কল কোনো সমিতা নামের মেয়ে করেছিল, আর তার আগে অমিত নামে কেউ। স্যার হ্যাঁ পঙ্কজ, 1 সেকেন্ড। এই পাসপোর্টটা দেখুন স্যার। এতে এই ক্যাম্বলির ভিসা লাগানো আছে। দ্বিতীয় এই বম্বে থেকে ক্যাম্বলি যাওয়ার টিকিট। ফটো তো ওরই, কিন্তু নাম রতন নয়, দিগ্বিজয় কুমার। সকাল 6টার সময় হোটেলের স্টাফ মেম্বার রতনের রুমে যায় আর 6:30টায় বাইরে আসে। তার মানে রতনের মৃত্যুর আগে। এই স্টাফ মেম্বারের নাম কি? জানি না স্যার। কে? আপনি আপনার স্টাফকেও চেনেন না? হ্যাঁ, স্যার এ আমাদের স্টাফ নয়। আমি খোঁজ নিচ্ছি স্যার, দেখছি। মুকুল, খোঁজ নাও। এই লোকটাকে কোনো নতুন স্টাফ জয়েন করেছে কি? স্যার একটা কথা বুঝতে পারছি না, এই রতন একজন ফিজিসিস্ট ছিল, দেশের স্পেশালাইজ স্পেস প্রোগ্রাম নিয়ে কাজ করছিল, তাহলে জাল পাসপোর্ট কেন বানালো? সেটাই তো, কেউ কোনো ফিজিসিস্টকে মারার জন্য এত লম্বা প্ল্যান কেন করবে? পুরবি, এই ল্যাপটপ চেক করো একটু রতনের। স্যার হ্যাঁ, আমি সব রেকর্ড চেক করে নিয়েছি। এই লোকটা হোটেলের কোনো ডিপার্টমেন্টে কাজ করে না। ইনি তো কোনোদিন স্টাফই ছিলেন না। আমার তো মনে হয় ইনি বাইরের লোক। এই দেখো, বাইরের কোনো অচেনা লোক এখানে আসে, হোটেলের স্টাফ হয়ে ঘুরে বেড়ায়, এই আপনাদের সিকিউরিটি? হ্যাঁ, হ্যাঁ পুরবি, কিছু পেলে? হ্যাঁ স্যার, ল্যাপটপ হ্যাক করলাম যখন কিছু সিক্রেট ফাইল পেয়েছি। গুপ্ত ইনফরমেশন রয়েছে দেশের সুরক্ষা সংক্রান্ত। মাই গড, এটা কি? কি হলো? স্যার এই গুপ্ত ইনফরমেশন ও কাউকে বিক্রি করতে চাইছিল। এই দেখুন, এই ডিল রিলেটেড মেল পাঠিয়েছে কাউকে। এই দেখুন, সব আছে। এক্স্যাক্টলি এই গুপ্ত ইনফরমেশনটা কি যেটা রতন বেচতে চাইছিল? স্যার আমাদের দেশের বর্ডারে কতজন সৈন্য রয়েছে, আর্মিদের কাছে কি কি ওয়েপেন আছে, সৈন্যের দল কোন কোন এরিয়াতে আর কোথায় কোথায় রয়েছে, সব ইনফরমেশন রয়েছে। যদি এই ইনফরমেশন কোনো ভুল লোকের হাতে পড়ে যায় তাহলে দেশের সুরক্ষার ক্ষতি হতে পারে। কিন্তু স্যার এই মিলিটারির কনফিডেন্সিয়াল ফাইলও পেল কোথা থেকে? অবভিয়াসলি পঙ্কজ, কোনো সাধারণ লোকের কাছে তো এই ফাইল থাকবে না। এই ক্লাসিফাইড ফাইলস আর এই ডুপ্লিকেট পাসপোর্ট এর দিকেই ইশারা করছে যে এই রতন কোনো ফিজিসিস্ট ছিল না। এ কোনো শত্রু দেশের গুপ্তচর ছিল, যে নিজের কাজ করার পরে এই নকল পাসপোর্টের সাহায্যে দেশ ছেড়ে পালিয়ে যেত সারা জীবনের জন্য। স্যার এ তো অ্যাপ্রন খুলে ফেলে বাইরে বেরিয়ে যাচ্ছে। ফোনেও কথা বলছিল, মনে হয় ওর পার্টনার হবে। প্যাট্রিক, হোটেলের বাইরে যে কটা সিসিটিভি ক্যামেরা আছে সব কটা ফুটেজ চেক করো।
স্যার যতক্ষণ না এই অচেনা স্টাফের ব্যাপারে জানা যাচ্ছে, এই সমিতা আর রতনের ভাই, এদের জিজ্ঞাসাবাদ করা যাক। স্যার, হ্যাঁ দা, স্যার এই রতন হয়তো ফিজিসিস্ট ছিল না, কোনো শত্রু দেশের গুপ্তচর ছিল স্যার। গুপ্তচর? হ্যাঁ স্যার, আমি ওর ব্যাগের থেকে এই নকল পাসপোর্ট পেয়েছি, আর ওর ল্যাপটপে এই গুপ্ত ফাইলস আছে স্যার, এই দেখুন। মাই গড, তাহলে খুব তাড়াতাড়ি রতনের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে, আর ওই সমিতার সঙ্গেও। জানা তো যাবে যে রতন কোনো ফিজিসিস্ট ছিল নাকি কোনো গুপ্তচর। একে তো সবে আমার স্বামী খুন হয়েছে, আর এখন সিআইডির লোকেরা ওর উপর দেশের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ করছে। বৌদি, বৌদি নিজেকে সামলাও, এমনিতেই দাদার মৃত্যুর দুঃখে তোমার শরীর খারাপ। মিস্টার অমিত, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আমরা। আপনারা একসঙ্গে একই বাড়িতে থাকেন, কিন্তু কাল রাতে আপনার দাদার পিছু পিছু হোটেল রুমে কি করতে গিয়েছিলেন? আমি পাঠিয়েছিলাম ওকে ওখানে। তুমি পাঠিয়েছিলে? কি জন্য? কারণ রতন দাদা পুরো প্রপার্টি নিজের নামে করে আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। দলিলপত্রেও কিছু গন্ডগোল করেছিলেন উনি, আর নিজের ভাইয়ের ব্যাপারে তো কোনো চিন্তাই ওনার ছিল না। এই যে তুমি কি বলছো দিয়া? বৌদি প্লিজ। এইসব কথাগুলো তো বাড়িতেও হতে পারতো, তোমার হোটেলে যাওয়ার কি দরকার ছিল? স্যার, আমরা ঝগড়াঝাটি করে বাড়ির পরিবেশ খারাপ করতে চাইছিলাম না, আর দাদা এই টপিকটাকে অনেক দিন ধরে অ্যাভয়েড করছিল। এই জন্য আমার মনে হয়েছিল হোটেলে গিয়ে কথা বলেই ঠিক হবে। কিন্তু রুম থেকে তো তুমি খুব তাড়াতাড়ি চলে এসেছিলে, তার মধ্যেই সব কথা হয়ে যায়। স্যার, হোটেলের ঘরেও আমি কথা বলতে পারিনি। দাদা খুব ঘুমের মধ্যে ছিল আর ক্লান্ত ছিল, সেজন্য খিটখিটে হয়ে গেছিল। সেজন্য আমি রাগে ওখান থেকে বেরিয়ে আসি। এই এত বড় বাড়ি থাকা সত্ত্বেও রতন হোটেলে গিয়ে থাকতো? হ্যাঁ স্যার, রতন খুবই ইন্ট্রোভার্ট ছিল। ও সবসময় একলাই থাকতে চাইতো, যাতে ওর কাজে ও আরো বেশি করে মন দিতে পারে। বাড়িতে থাকলেও ও প্রায়ই ওর ঘরেই থাকতো। রবি, বাড়িতে ওর যখনই ডিস্টারবেন্স মনে হতো ও তখনই হোটেলে প্রায়ই চলে যেত। আচ্ছা এই সমিতাকে? সমিতা? প্লিজ কিছু করুন অফিসার, আমি সকালে মিসিং কমপ্লেন করেছিলাম, এখন সন্ধে হয়ে গেল, আমার স্ত্রীর কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। জামাই বাবু প্লিজ রিল্যাক্স, সমিতা দিকে পাওয়া যাবে। কি? সমিতা দেবী নিখোঁজ? হ্যাঁ। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ভালো হয়েছে আপনারা এসে গেছেন, এরা তো কিছু করতে পারছে না, এবারে আপনারাই খোঁজ করুন, আমার স্ত্রী কোথায়? আমরা তো খোঁজ করবই, একটা খুন করে পালিয়েছে ও। কি? যদিও রতন আইনত আমার স্বামী ছিল, আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। ও আমার সাথে কিছুই শেয়ার করতো না। ওর জীবনের প্রতিটা মুহূর্ত আমার কাছে রহস্যের চেয়ে কিছু কম ছিল না। এই সমিতাকে আমি কিছুই জানি না, আমি এই নামটাও শুনিনি। এমনকি ও কোথায় থাকে, কি কাজ করে, আমি কিছুই জানি না। এটা ওই হোটেল করিডোরের ফুটেজ। কাল বাড়ি থেকে কোথায় যাবার জন্য বেরিয়েছিল সমিতা? বাড়ি থেকে অফিস যাবার জন্যই তো বেরিয়েছিল, অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল কিছুই জানি না। আচ্ছা, কালকে ডিনারে কি খেয়েছিল রতন? প্লেন চিজ পিজা। তাই না বৌদি? হ্যাঁ। প্লেন চিজ পিজা, অদ্ভুত ব্যাপার না অভিজিৎ? হোটেলেও পিজা আবার বাড়িতেও পিজা। দাদা হোটেলেও পিজা খেয়েছিল? একদমই ঠিক, সেই পিৎজা যেটা সমিতা নিয়ে এসেছিল।
কিডন্যাপাররা ফোন করেছিল? সমিতাকে কিডন্যাপ করা সহজ নয়। আইবি টিমের লোকও ও সমস্তভাবে ট্রেন্ড যে কোনো বিপদ থেকে রক্ষা করবার জন্য। আইবি, আপনি আপনার দিদির রুমটা একটু দেখাবেন প্লিজ। স্যার, এটাই হলো দিদির ঘর। স্যার, হ্যাঁ, স্যার একবার এদিকে আসবেন। এই দেখো, রুমের ভেতরে আবার রুম। স্যার এদিকে আসুন। এই দেখুন, এই কম্পিউটার হ্যাক হয়েছে স্যার। একটা কাজ করো, পুরো ঘরের তল্লাশি নাও। দাড়ি আর উইগস, ওহো, প্রস্থেটিক্স। অভিজিৎ, দেখছো এসব? হ্যাঁ স্যার। আর এই লকারে ক্লাসিফাইড ফাইলস, মনে হচ্ছে অনেকদিন ধরেই এর তদন্ত চলছিল। শুধু তাই নয় স্যার, কেউ তো আছে যে ওর ওপর নজর রাখছিল, ওর কম্পিউটারের একটা অ্যাক্টিভিটির ওপর নজর রাখছিল। কম্পিউটারটা হ্যাক করা হয়েছে। কে করেছে খোঁজ নাও। এবার কি বলবেন আপনারা এই ব্যাপারে? আপনারা রতনের সঙ্গে একই ছাদের নিচেই থাকতেন, আর এই ব্যাপারে আপনারা জানেনই না। স্যার আমরা কি করে জানবো স্যার? রতনদা তো নিজের ঘরে কাউকে ঢুকতেও দিত না। এমনকি স্যার কাজের লোককেও নয়, পরিষ্কারও স্যার উনি নিজেই করতেন। তাহলে ম্যাডাম, আপনি আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, এটা তো বেডরুমের ভেতরের ব্যাপার। স্যার আমি আপনাকে বললাম না, আমি কিছুই জানি না। আরে, এই এই কবে আর কি করে হ্যাঁ দয়া। স্যার সমিতা বাড়িতে নেই স্যার, ও নিখোঁজ। আইবি বিউরোতে কাজ করে স্যার। স্যার আমরাও ল্যাপটপ চেক করেছি। পুরবী রতনের ল্যাপটপে যে ইনফরমেশনগুলো পেয়েছিল স্যার, ওই সমস্ত ইনফরমেশন এখানে সমিতার ল্যাপটপেও আছে। এই ইনফরমেশনটা লিক করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা ছিল। তাহলে দয়া, এই সমিতা আইবিতে চাকরি করত, তার মানে দেশের সমস্ত তথ্য ওর কাছে আগে থেকে ছিল, যেগুলো ও রতনকে দিত আর রতন সেগুলোকে বিক্রি করত, আর দুজনেই এর থেকে রোজগার করত। হ্যাঁ স্যার, কিন্তু এইবার ও ডবল ক্রস করে দিয়েছে রতনকে। ও ওকে প্রাণে মেরে দিয়েছে আর মেরে এখান থেকে পালিয়ে গেছে। এই সমস্ত ইনফরমেশন জোগাড় করো আর ব্যুরোতে নিয়ে এসো। স্যার স্যার সমিতা, সমিতা! হ্যাঁ দয়া। স্যার এই বিক্রম আর অঞ্জলি, এদের যে অ্যালাবাইজ আছে ওগুলো আমরা চেক করেছি। যখন খুন হয়েছিল ওই রাতে বিক্রম গ্র্যান্ড রোডে ট্রাফিক জ্যামে ফেসেছিল আর প্রায় রাত 2টোর সময় বাড়িতে পৌঁছেছে। আর এই অঞ্জলি? স্যার এই অঞ্জলিও রাত্রির 12টা পর্যন্ত কাজ করেছে আর প্রায় রাত্রি 1:30টার সময়ও বাড়িতে পৌঁছেছে। দয়া, এসব দেখে মনে হচ্ছে এটা সাধারণ কেস নয়, দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন স্যার, ঠিক ব্লাস্টের আগে ওই সকাল 6টা সাড়ে 6টা নাগাদ এই লাল গাড়িতে একজন মহিলা বেরিয়েছিল।
স্যার, হ্যাঁ ওই যে নকল হোটেল স্টাফটা ছিল না, ও তখনই বেরিয়েছে কিন্তু অন্য গেট থেকে। এই দেখুন। ও পুরবি, কটা নাগাদ গাড়ি এসেছিল? 6টা নাগাদ। বেরিয়েছে 6:30, মানে আধ ঘন্টা পরে। আচ্ছা ছবিটা একটু জুম করো তো, দেখি তো একটু। পুরবি, আমাদের ডেটাবেসে কিছু নাম আর ফেস আছে যারা দেশের ক্ষতি করতে পারে। এটা বেইমান আর গুপ্তচরের লিস্ট। এদের ফেসটা স্ক্যান করো আর ওদের সঙ্গে ম্যাচ করে দেখো। আর পঙ্কজ, আরটিও থেকে জানো যে এই গাড়ি কার নামে রেজিস্টার করা আছে। স্যার, হ্যাঁ কেসটা কিন্তু ভীষণ কনফিউজিং। কিছুই মাথায় ঢুকছে না যে আসল ব্যাপারটা কি। ফেডরিক, একটা কথা পরিষ্কার যে দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত, অর্থাৎ যে এই রতন আর সমিতাকে মেরেছে না, সে কোনো সাধারণ ক্রিমিনাল বা অপরাধী নয়। বিষয়টা অন্যরকম। ওহো, হ্যাঁ দয়া, কি হচ্ছে? কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। এই মেয়েটা ছেলেটা ওই লিস্টে নেই স্যার যারা দেশের শত্রু, বরঞ্চ সেই লিস্টে আছে যারা দেশের সঙ্গে বেইমানি করে তাদেরকে ধরে মেরে দেয় স্যার। এরা দুজনেই আইবি অফিসার্স, আলিশা আর ঈশান। এসিপি প্রদ্যুমান, আমি আপনার খুব সম্মান করি, তাই আমি কিছু বলছি না। যদি এই অভিযোগটাই অন্য কোনো অফিসার করতো তাহলে সে এতক্ষণে খুব পস্তাতো। শেখরবাবু, আপনি আইবির হেড, সেই জন্য আপনার এই হুমকি দেওয়া কথা সহ্য হতো না। এসিপি স্যার, আমি হুমকি দিচ্ছি না, আপনার অভিযোগের উত্তরগুলো দিচ্ছি। আপনি খুব সহজে আমাদের ওপর রতন আর সমিতার খুনের অভিযোগ লাগালেন। আপনার কি মনে হয় যে ওরা দেশের শত্রু ছিল তাই আমরা ওদেরকে মেরে দিয়েছি? আমি অভিযোগ করছি না, আমি সরাসরি প্রশ্ন করছি। এই যা কিছু ঘটেছে সেটাই কি সত্যি? দেখুন স্যার, আমরা জানি যে আপনারা জানেন যে এরা দুজন দেশের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ইনফরমেশন শত্রুদের বেচতে যাচ্ছিল। আর এটাও আমরা জানি শেখর বাবু যে যে মুহূর্তে রতনকে খুন করা হয় সেই সময় ঈশান আর আলিশা দুজনেই উপস্থিত ছিল। রতন খুন হওয়ার একটু আগেই ঈশান রতনের রুমে গিয়েছে। সমিতা রতনের রুমে পিৎজা নিয়ে গিয়েছিল, এমন একটা পিৎজা যার মধ্যে অজ্ঞান করার ওষুধ ছিল। হ্যাঁ, তাহলে হতে পারে আপনারা ওকে এমন কিছু বলেছেন যে আমাদের জন্য কাজ করে দাও আর রতনকে মেরে দাও, তাহলে আপনারা ওকে ছেড়ে দেবেন, তাই তো? সেটা নয়, আলাদা প্রশ্ন। কারণ তার আগে সমিতাকে মারা হয়েছে তার নিজেরই ঘরে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা রতন আর সমিতার অবৈধ কাজের ব্যাপারে জানতে পেরে গেছিলাম, আর আমরা সেই জন্য শুধুই ওদের ওপর নজর রাখছিলাম। তবে এমন কোন গল্প শোনাবেন শেখর বাবু যেটাকে বিশ্বাস করা যায়? স্যার, আপনি শেখর স্যারের সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না। আর তুমিও এসিপি স্যারের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। রিল্যাক্স বয়েজ। আলিশা, তুমি বলো, তোমরা দুজন ওই দিন হোটেলে কেন গেছিলে? স্যার, রতনের ল্যাপটপ থেকে সেসব ফাইলসের কপি বানাতে যেগুলো সেদিন শত্রু দেশকে ইমেল করা হয়েছিল, যাতে আমরা এটা জানতে পারি যে আমাদের কোন কোন গুপ্ত ইনফরমেশন ওদের কাছে পৌঁছে গেছে। তাহলে এবার আপনাদের শান্তি হয়েছে তো? আমাদের উদ্দেশ্য শুধুই নজর রাখা ছিল, মারার ছিল না। হ্যাঁ, যদি দরকার পড়ে আর আমাদের কাছে অর্ডার থাকে তাহলে এইরকম দেশের শত্রুদের মারার জন্য আপনাদের মতো লোকের পারমিশনের দরকার নেই। স্যার, আপাতত তো টেনশনের খবর এটাই যে যারাই ওকে মেরে থাকুক না কেন, ওরা দেশের সিক্রেট ইনফরমেশন পেয়ে গেছে, আর ওরা এই ইনফরমেশন যাকে খুশি দিতে পারে, শত্রুদের, মাওবাদীদের অথবা অন্য কাউকে। তবে হ্যাঁ, যদি আমরা ওই মানুষটাকে পেয়ে যাই যে ওদের দুজনকে মেরেছে, যার কাছে দেশের ইনফরমেশনগুলো আছে, তাকে মারবার আগে আমরা এক মুহূর্তও ভাববো না। আর এটা আমরা পুরো বিশ্বাস করি যে আইবি পৌঁছানোর আগে সিআইডি ওখানে পৌঁছে যাবে। এসিপি প্রদ্যুমান, আপনার অফিসারকে এটা বোঝান যে এই সময়টা একে অপরকে চ্যালেঞ্জ করার নয়, বরঞ্চ
একসাথে মিলে কাজ করার। শেখরবাবু, দেশের জন্য আপনারা যতটা চিন্তা করেন ততটা চিন্তা সিআইডিরাও করে থাকে। তবে একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে ততক্ষণ আপনারা ওই বেঈমানের কাছে পৌঁছতে পারবেন না। সুমিতা ওই বিশেষ ইনফরমেশনটা লিক করে রতনকে দিয়েছিল, আর রতন ওই ইনফরমেশনটা কাউকে বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু তার আগেই রতন তার বেঈমানির কাজটা শেষ করে ফেলুক, কেউ সমিতাকে রতনকে খুন করার প্ল্যানে অংশীদার করে নেয়। আর ওটা যদি ঈশান না হয় তাহলে যেই হোক স্যার ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। আর ওই সমিতাকেও মেরেছে। হ্যাঁ বলো সালুকে। কি কি সালুকে, আবার কি নতুন শুরু করলে? কেন? যখন আমরা নিজেদের চোখে ওই সিসিটিভি ফুটেজে দেখলাম রাত্রি 12:30টার সময় সমিতা ওই হোটেলে ছিল, আর তুমি বলছো যে ওটা সমিতা ছিল না, তাহলে ওটা কে ছিল? রতনের মৃত্যু কি করে হয়েছে? রতনের মৃত্যু হয়েছে বিষের কারণে। ওই যে ডাটটা আমরা রতনের বডি থেকে পেয়েছিলাম তাতে এত ভয়ঙ্কর বিষ লাগানো ছিল যে সেকেন্ডেই রতনের মৃত্যু হয়েছে। আর স্যার পয়েন্ট নাম্বার 2, এই মাইক্রোওয়েভে ডার্ট ফিক্স করার জন্য খুনি অনেক সময় পেয়েছে, কারণ এই ওষুধ মেশানো পিৎজা খাওয়ার জন্য ও একেবারে বেহুশ হয়ে পড়েছিল। বস, যে নেশার ওষুধটা পিৎজা পাওয়া গেছিল সেই নেশার ওষুধটা আমরা রতনের পেটে পেয়েছি। হ্যাঁ, পুরো ইনগ্রেডিয়েন্টসটা আমরা ভালো করে চেক করতে পারিনি, কিন্তু ঠিক আছে সালুকে, আমি সবকিছু মেনে নিলাম। আগে এটা বলো, এই সব কিছুর পেছনে সমিতার ওখানে হোটেলে থাকা না থাকার কি কানেকশন আছে? সেটাই বলছি বস। ও ডায়াবেটিসের পেশেন্ট ছিল, সুগারের পেশেন্ট। ওই মহিলার মৃত্যু হয়েছে কোনো ভেজাল দেওয়া ইনসুলিনের কারণে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ওই মেয়েটির মৃত্যুর সময় রাত 10টা থেকে 12টার মধ্যে। কি? এক্স্যাক্টলি। তাই 12টার মধ্যে যদি ও মারা গিয়ে থাকে, 12:30টার সময় ওকে হোটেলে কি করে দেখতে পাওয়া গেল? স্যার, যদি সুমিতা রতনকে না মারে আর অমিত, ঈশান আর আলিশাও যদি না মারে, তাহলে রতনকে মারলো কে? আর ওই ফুটেজে যে মেয়েটাকে আমরা দেখেছিলাম, ও যদি সুমিতা না হয় তাহলে আর কে ছিল? সমিতা। এসিপি স্যার, আপনি বোধহয় এটা জানেন না যে আমি কত বড় টেনশনে আছি। যদি ওই খুনি ধরা না পড়ে যে রতন আর সমিতাকে মেরেছে, তাহলে দেশ কত বড় বিপদে পড়তে পারে সেটা আপনি বুঝতে পারছেন না। আমি খুব ভালো রকম জানি শেখর বাবু, খুব ভালো রকম জানি, কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের কোনো ক্ষতি আমি হতে দেব না। তার আগেই আমরা খুনিকে ধরে ফেলবো। স্যার, ওই খুনির আইডেন্টিটি আমরা সেখান থেকে পেতে পারি যেখান থেকে ওরা একে অপরকে মেইল করেছিল। হ্যাঁ পঙ্কজ, আমার তো এটাও মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো আশেপাশের লোক হবে যে সমিতা আর রতন এদের দুজনের ছোট ছোট অভ্যাসগুলোর ব্যাপারেও পুরো জানতো। হ্যাঁ স্যার, যেমন ধরুন সকালে উঠেই রতন মাইক্রোওয়েভে কফি বানাতো। আর সমিতাকে ইনসুলেন্সের ইনজেকশন পৌঁছে দেওয়া, সেটা তো কাছেরই কেউ করতে পারে। আর খুনি এটাও জানতো যে এই অঞ্জলি আর বিক্রম রাত 1টার আগে বাড়িতে ফিরবে না। তাহলে খুনি কে হতে পারে স্যার? স্যার, একটা কথা বুঝলাম না, এই রতন আর সুমিতা একে অপরকে 2 বছর ধরে চেনে, দেশদ্রোহিতা করার কথা 3 সপ্তাহ আগে ভাবলো, এরকম হঠাৎই? হ্যাঁ স্যার, ব্যাপারটা কিরকম অদ্ভুত স্যার। এই 3 সপ্তাহ আগে এদের তো কোনো রেকর্ডও ছিল না গুপ্ত খবর পাচার করার জন্য। এসবের সাথে তৃতীয় বেঈমানের কি সম্পর্ক? উই আর রানিং আউট অফ টাইম। হ্যাঁ স্যার, আমরা সমস্ত প্রমাণের তালা খুলে ফেলেছি, কিন্তু আমরা সেই দরজাটা খুঁজে পাইনি যেটা আমাদের তৃতীয় গুপ্তচরের কাছে নিয়ে যাবে। আছে, তৃতীয় দরজা আছে, আর এই তৃতীয় রাস্তাই আমাদের গুপ্তচর পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কি? ওই দরজার নাম পিৎজা। পিৎজা। ওই মহিলা যে কালো চশমা পড়েছিল, মাথায় কোকড়ানো চুল, পিৎজা নিয়ে গিয়েছিল সমিতা সেজে, সেদিন ও
পিৎজা নিয়ে এসেছিল বাইরে থেকে হোটেলের ভেতরে। আর ওটাও এই জন্যই করেছে যে ওর ওই পিৎজার মধ্যে ঘুমের ওষুধ মেশানো দরকার ছিল। যদি হোটেলে অর্ডার করতো তাহলে ও সুযোগও পেত না এবং সময়ও পেত না ওই ওষুধটাকে পিৎজার মধ্যে মেলানোর জন্য। আর হোটেলের লোকেরাও কিছু বলেনি, কারণ ওরা ওকে চেনে। দয়া, ওই হোটেল রয়্যালের আশেপাশে ওই পিজালো ব্র্যান্ডের যে কটা দোকান আছে সেখানে খোঁজ নাও, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ স্যার, কাল রাত 12:15টার সময় কেউ তো একজন এসেছিল পিৎজা নিতে, কিন্তু কোনো মেয়ে তো আসেনি, একটা ছেলে এসেছিল। এদের দুজনের মধ্যে কেউ ছিল? হ্যাঁ স্যার, এই ছেলেটা। বিক্রম? ব্যাপারটা কি? সারিকা, প্লিজ এদিকে এসো। ইয়েস। সারিকা, এই দুটো স্লাইডসেই পিৎজা স্যাম্পল আছে। এটাতে ওইটা আছে যেটা ওর পেট থেকে পেয়েছি। এটা হচ্ছে পিৎজা সেই টুকরোটা যেটা অ্যাকচুয়াল টেবিলে রাখা ছিল। একটু দেখো দুটো। স্যার, এটাই তো অবভিয়াস যে এই পিৎজাটা খেয়েই রতন বেহুশ হয়ে পড়েছিল। এতে দেখার কি আছে? ডু ইউ থিঙ্ক আই এম ফুল? না না, আমি সেটা না বলতে। নাকি কোনো কারণ আছে তাই তো তোমাকে দেখাচ্ছি। প্লিজ দেখো না। স্যার। জাস্ট সিট। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখছি। অন্যটা দেখো। কি? তার মানে এই পিৎজাটা খেয়ে বেহুশ হয়নি? এক্স্যাক্টলি, আমি তোমাকে সেটাই দেখাতে চাইছিলাম। তাহলে কি খেয়েছিল? বিক্রম? 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 এর কি হলো? এই বিক্রম, ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। এই কোন জিনিসের দিকে ইশারা করছে? ফোনে? হ্যাঁ, কি আছে এই ফোনে? 5 মিনিটে অ্যাম্বুলেন্স আসছে। গুড গুড গুড। সরিতা আর রতন একসাথে? স্যার, ফটো দেখে তো মনে হচ্ছে ওরা একে অপরকে খুব ভালোবাসে। 1 মাস আগের ফটো। দুজনে প্রেম করতো না গুপ্তচর ছিল? হ্যাঁ ডক্টর সালু। আরে ভাই, এই কেসটা তো একটা নতুন মোড় নিয়ে নিয়েছে। আবার কি হলো? মনে আছে ওই পিৎজা, ওই যে পিৎজাটা যেটা রতন খেয়েছিল যার কারণে ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই পিৎজা যেটা ওই নকল সমিতা হোটেলে নিয়ে গিয়েছিল। আরে ভাই, এইটাই তো খটকা। আসলে রতন ওই পিৎজাটার কারণে অজ্ঞান হয়নি। রতন অজ্ঞান হয়েছে অন্য কোনো জিনিস খাওয়ার ফলে। ও হয়তো হোটেলে আসার আগেই সেটা খেয়েছিল। হোটেলে আসার আগে? অভিজিৎ বলেছিল যে হোটেলে আসার আগে রতন পিৎজাই খেয়েছিল। আচ্ছা, কালকে ডিনারে কি খেয়েছিল রতন? প্লেন চিজ পিৎজা, তাই না বৌদি? হ্যাঁ।
জেসমিন, তুমি এখানে কি করছো? এনারা আমাকে কিছু ইনফরমেশন নিয়ে আসতে বলেন। আমি কিছু জানতামই না ওই ইনফরমেশনের ব্যাপারে। এনারা আমাকে বলেন যদি আমি না আসি তো এনারা আমাকে মেরে দেবেন। এই জন্য আমি এখানে এলাম। তোমরা কারা? আমাদের তিনজনকে এখানে এভাবে ঠকিয়ে আনার মানে? দেশকে যাতে কেউ ঠকাতে না পারে সেই জন্য আমাদের কখনো কখনো আসামিদের ঠকাতে হয়। আইবি উইন। আপনারা তারাই না যারা রতন দাদাকে মেরেছেন? রতনকে কে মেরেছে আর কি মারেনি সেই সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। কিন্তু দিয়া, অমিত, আরও একটা সত্যি সামনে আসা বাকি। সেটা কি? সেটা হলো যে তোমাদের দুজনের এটা জানা উচিত যে তোমরা একটা দেশদ্রোহীর সাথে থাকছো, তাই না জাসমিন? ও হোয়াট ননসেন্স! তোমরা আমাকে দেশদ্রোহী বলছো? রতনকে অজ্ঞান করার খাবারটা তুমিই খাইয়েছিলে তো, যেটার জন্য ও পরে মরে গেল। এবার এতেই তোমার ভালো হবে যে তুমি তাড়াতাড়ি নিজের অপরাধ স্বীকার করে নাও। কি বলছো তোমরা? আমি এসব কিছুই করিনি। কোন অজ্ঞান করার ওষুধ? আমি আমার স্বামীকে কেন মারবো? হ্যাঁ, কেন আমি ওকে অজ্ঞান করার ওষুধ দেব? তুমি কেন চুপ করে আছো? হ্যাঁ, তুমি তো সেদিন আমার সাথেই ছিলে যখন আমি রতনকে খেতে দিয়েছিলাম। তাহলে তুমি কেন কিছু বলছো না? চুপ করে আছো কেন? কিছু বলো না। সমস্ত চেষ্টা ব্যর্থ তোমার। নিজের দেওরের কাছ থেকে সত্যি কথা বলানোর চেষ্টা করো না, কারণ ওর মুখ খুলবেই না। এই সমস্ত প্ল্যানটা ওই করেছে। বিক্রমকে চেনো? কে বিক্রম? অমিত, আপনারা এদিকে আসুন। সেই বিক্রম যাকে সুমিতার রতনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে তুমি জানিয়েছিলে আর কিছু ফটোও পাঠিয়েছিলে হ্যালো মেসেঞ্জারে। এই দেখো, ডিসপ্লে পিকচারে তোমার মুখ আছে। কিছু মনে এলো? এটা কি? এই সুমিতার রতনের ফটোগ্রাফস বিক্রমকে হ্যালো মেসেঞ্জারে জেসমিন পাঠায়নি, অন্য কেউ পাঠিয়েছে। অমিত? দেশের ক্ষতি করার আমার কোনো উদ্দেশ্য ছিল না স্যার। এই যে বিশ্বাসঘাতক গুপ্তচর যে অ্যাঙ্গেলটা, এই সব কিছু আমার গেম প্ল্যান ছিল, যাতে আমি আইনকে ভুল বোঝাতে পারি। পুরো ব্যাপারটা ডিটেলে বলো। এইসব তুমি কেন করতে গেলে? স্যার, এই সব কিছু একটা গেম প্ল্যান ছিল, যাতে রতনের মৃত্যুর অভিযোগ আমার ওপর না আসে আর সমিতার মৃত্যুর অভিযোগ বিক্রমের ওপর না যায়। সেজন্য আমি এই বিশ্বাসঘাতক গুপ্তচরের গল্প পেতেছিলাম। কিন্তু রতনকে মারতে কেন চাইছিলে তুমি? হ্যাঁ, ও আমাকে আর দিয়াকে এই বাড়ি থেকে বাইরে বার করে দিতে চাইছিল। যদি এটা ও করে দিত আমি তাহলে কিচ্ছু করতে পারতাম না। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে সেই সময় আমি রতন আর সমিতার লাভ অ্যাফেয়ারের ব্যাপারে সবকিছু জানতে পারি। আর তখনই আমি এই সমস্ত প্ল্যানটা বানাই। আমি সমিতার হাজবেন্ড বিক্রমকে তার বউয়ের বিশ্বাসঘাতকতার প্রমাণ দিই। রাগ তো এত হচ্ছে আমার যে মনে হচ্ছে ওকে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু কি করি, তাতে তো আমারই লোকসান। যদিও আমাকে ছেড়ে দেয় তো আমি নিজেই পথে বসে যাব। তাহলে ডিভোর্স দিও না, তার থেকেও বড় কিছু ভাবো। মেরে ফেলবো ওকে। তারপর আমি আর বিক্রম রতন আর সমিতার কম্পিউটারে ওদের নামে ইমেল অ্যাকাউন্ট বানাই। রতনের নামের ইমেল আমি পাঠাতাম আর সমিতার নামের বিক্রম। ওই রাতে হোটেলে বিক্রমই সমিতা সেজে গিয়েছিল। যখন ও ঘরের ভেতর ঢুকেছিল তো ও দেখলো যে রতন গভীর ঘুমের মধ্যে আছে। ব্যাস, তারপর ও মাইক্রোওভেনে ডার্ট ফিট করলো, একটু পিৎজা খেলো, নেশার ওষুধ মেশালো আর তারপর ঘর থেকে চলে গেল। আর সমিতাকে ওই বিষাক্ত ইনসুলেশন তুমিই দিয়েছিলে তো? হ্যাঁ, হোটেল যাওয়ার আগে আমি সমিতার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বলুন, আপনি কে? তোমাকে মুক্তি দিতে এসেছি। মানে? দুজন লোককে ভালোবাসা তো ভালো কাজ নয় সমিতা দেবী। হোটেলের রুমে রতনের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলে? কারণ তুমি তো অনেক আগে থেকে এসব প্ল্যান করে রেখেছিলে। ও আমাকে বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু ছিল তো আমারই দাদা। সে সাক্ষাৎ তো দরকার ছিলই।
আর এই সব কিছুই আমাকে আমার প্ল্যানে সাহায্য করেছে। আমি বিক্রমকে আগে থেকে ইনফর্ম করে দিই যে রতন ঘুমের ঘরে আছে আর কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়বে। আর তুমি ভাবলে যে সিসিটিভি ফুটেজও অনেক লোক দেখবে, আর তার মধ্যে যদি তোমাকে দেখা যায় কেউ সন্দেহ করবে না। সেজন্যই তো আমি এসব বিশ্বাসঘাতক গুপ্তচরের খেলা খেলেছিলাম, যাতে আপনারা সব এর মধ্যেই মাথা ঘামাতে থাকেন। কিন্তু যখন এই আইবিরা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, বিক্রম ভয় পেয়ে গেল, আর এই জন্য তুমি ওকে প্যারালাইজ করে দিয়েছি। আর কোনো উপায় ছিল না আমার কাছে। এটা তুমি কি করলে অমিত? টাকার জন্য নিজের ভাইকে তুমি মেরে দিলে। অমিত, সম্পত্তি আর টাকার লোভে তুমি তোমার আপন ভাইকে খুন করে দিয়েছো। আর তাছাড়াও আইনের সাথে আর দেশের সুরক্ষাকেও বুড়ো আঙ্গুল দেখালে তুমি। খুব ঘৃণ্য অপরাধ করেছো তুমি। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে।